হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি WBPSC। তোমরা প্রত্যেকে আমাদের সাথে কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমাদের আপকামিং ডিফারেন্ট ভিডিওস আপলোড করা হচ্ছে। প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। তোমরা যদি মনে করো তোমরা আমাদের সাথে প্লাসে যুক্ত হতে চাও, তাহলে তোমরা চাইলে আমাদের সাথে প্লাসে যুক্ত হতে পারো, কারণ খুব তাড়াতাড়ি আমাদের প্রাইস হাইক হবে। 24 মাস এবং 12 মাসের সাবস্ক্রিপশনের যে প্ল্যান, সেই সাবস্ক্রিপশন প্ল্যানের প্রাইস এখানে চেঞ্জ হতে চলেছে এবং এই প্রাইস চেঞ্জ হওয়ার আগে যদি মনে হয় সাবস্ক্রিপশন জরুরি, তাহলে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। তোমরা 10% ডিসকাউন্ট পেতে পারো অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এবং টেস্ট সিরিজ আসছে, যেমন আমাদের এই যে ব্যাচ 30 ব্যাচ নাম্বার ফাউন্ডেশন কোর্স, প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা এডুকেটররা তোমাদেরকে পড়াচ্ছেন। এই কোর্সটি স্টার্ট অলরেডি হয়ে গিয়েছে। তোমাদের যদি মনে হয় তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, কারণ এখানে তোমাদেরকে প্রত্যেকটি সাবজেক্টকে প্রিলিমিনারি এবং মেন্স লেভেলে ফাউন্ডেশনকে তার স্ট্রং করানো হবে, এবং এখানে আমি তোমাদের হিস্ট্রি সেশনটিকে কমপ্লিট করাবো। এখানে ডেসক্রিপটিভ একটি ইংলিশ বেঙ্গলির ব্যাচ আসছে WBCS মেন্সকে টার্গেট করে, WBCS মেন্স 2021কে টার্গেট করে। তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। এখানে ফার্স্ট ট্র্যাক একটি ব্যাচ আসছে জেনারেল স্টাডিজের WBCS প্রিলিমস 2022কে টার্গেট করে, এবং এই যে ব্যাচ, এটি একটি প্রিলিমসের ফোকাস একটি ব্যাচ। 2022-এর যারা প্রিলিমিনারিকে টার্গেট রেখেছে তাদের জন্য এটি একটি ব্যাচ। WBPSCর ফ্রি ডিফারেন্ট টেস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ তার টাইম। এই আলাদা আলাদা টাইম ফ্রেমে তোমাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে। তোমরা চাইলে সেই সেশনসগুলোতে পার্টিসিপেট করে অ্যানালিসিসেও পার্টিসিপেট করতে পারো, নিজেদের কোথায় ঠিক এবং কোথায় ভুল সেটা বুঝতে পারবে। মক টেস্ট এখানে প্লাস যারা অলরেডি লার্নার রয়েছে তাদের জন্য এখানে মক টেস্টের এখানে আমরা দেখতে পাচ্ছি শিডিউল রয়েছে। এই মক টেস্টেও তোমরা পার্টিসিপেট করতে পারো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য, কারণ শুধুমাত্র পড়লেই হবে না, রিভিশনটাও এখানে প্রয়োজনীয়। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। ডিফারেন্ট স্পেশাল ক্লাসের মাধ্যমে তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। ইন্টারঅ্যাক্টিভ সেশন, লার্নারদেরকে পোল প্রোভাইড করা হয়, কখনো কোনো ক্লাস তোমাদের মিস হবে না। লেকচার নোটস তোমরা ডাউনলোড করে নিতে পারবে আফটার দ্য ক্লাস, এবং এনি টাইম এনিওয়্যার শুধুমাত্র একটা ডিভাইস থাকলেই কিন্তু তোমরা আমাদের সাথে পড়াশোনায় যুক্ত থাকতে পারো। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, এখানে 1 মান্থের সাবস্ক্রিপশন প্ল্যান এখানে তোমরা দেখতে পাচ্ছ 1900 টাকা পার মান্থ অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানই মাত্র 871 এবং 24 মাসের 633, এবং এই 871 এবং 633-এর রেসপেক্টেও আরও তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, যদি মনে হয় লার্নিং প্রসেসকে তোমরা এগিয়ে নিয়ে যাবে, এবং হিস্ট্রি সেশনটি আমি তোমাদেরকে কভার করিয়ে থাকি, 70 to 80% টার্গেট নিয়ে আমরা হিস্ট্রিকে গল্পের ছলে পড়বো এবং বুঝে বুঝে পড়বো এবং সাবজেক্টের ইন্টারেস্টটাকে সাস্টেইন করাবো, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো এবং এই প্রত্যেকটি সেশনের মাধ্যমে নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। আমাদের কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোটসের মাধ্যমে এবং ডাউট ক্লিয়ারিং সেশনস তোমরা পেয়ে যাচ্ছ টপ এডুকেটার্সদের দ্বারা। নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও নিজেদের পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির সাথে। আজকের আলোচনা শুরু করা যাক, এবং আজকের যে MCQ সিরিজটি আছে সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস যে পার্টগুলি দেখোনি যারা, অবশ্যই কিন্তু সেটি দেখবে। আজ আমরা মডার্ন হিস্ট্রি থ্রু MCQ সিরিজের লাস্ট পার্ট 10 নিয়ে আলোচনা করব। এর আগের পার্টগুলি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো, বিকজ প্রত্যেকটি কোশ্চেন এবং তার ডেসক্রিপটিভ আলোচনা আমি তোমাদের সাথে এভাবে রাখার চেষ্টা করেছি যে কোনো একটি কোশ্চেনের যে গ্রাউন্ডটা, সে গ্রাউন্ডটা তোমরা বুঝতে পারো এবং তার রিলেটেড আপকামিং টাইমে আর যদি কোনো প্রশ্ন আসে সেটি বোঝার মতন ক্যাপাসিটি যেন তোমাদের থাকে। তো আজকের যে প্রশ্নগুলো রয়েছে অনেকটাই কানেক্টেড তোমাদের আগের প্রত্যেকটি প্রশ্নের লজিকের সাথে। তো এখানে কি কোশ্চেন রয়েছে দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস related to the administrative causes of 1857 revolt and select the correct one. So
আজকে 1857 যে রিভল্ট, 1857 রিভল্টের অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে পলিটিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ যে কজেসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কজেস, ইকোনমিক কজেস, সোশ্যাল কজেস, ইমিডিয়েট কজেস, প্রত্যেকটা আলাদা আলাদা কজ রয়েছে। এখানে আমাকে জানতে চাওয়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কজ কি। তো অ্যাডমিনিস্ট্রেটিভ কজের রেসপেক্টে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কজ নিশ্চয়ই হবে অ্যাডমিনিস্ট্রেটিভ কজ। এবার দেখো, আমি কিওয়ার্ডগুলো মানে যারা একটু তাড়াতাড়িতে সলভ করতে চাও, যদিও আমি বলবো যারা এখনো পর্যন্ত অ্যাডভান্সড হওনি বা স্টাডিটাকে ক্লিয়ারলি করনি, তারাই তাড়াহুড়ো ব্যবহারটা করবে না, তাহলে ভুল উত্তর হয়ে যেতে পারে। তো আমি তোমাদেরকে মানে জাস্ট রিডিংটা আমরা যদি পড়ি, সেখানে হচ্ছে গিয়ে এখানে ইন্ট্রোডাকশন নিউ অ্যান্ড রেভিনিউ সিস্টেম, রেভিনিউ কথাটা যখনই থাকছে সেটা তোমার ইকোনমিক কজ হয়ে যাচ্ছে, তো কাটা হয়ে গেল, ঠিক আছে। তারপরে এখানে ক্যানিংকে দেখতে পাচ্ছি, ক্যানিং। তো ক্যানিং কথাটা যদি আমরা দেখি অ্যাডমিনিস্ট্রেটিভ বা এক্সিকিউটিভের পার্ট, ম্যাক্সিমাম টাইমে উত্তরটা কিন্তু সেটাই হবে। যদিও আমি বলবো রিডিং করবে, পুরোটা পড়বে। যখন সময় কম থাকবে তখন কিন্তু যারা একটু অ্যাডভান্স লার্নিং কমপ্লিট করে ফেলেছো, তারা এই ব্যাপারগুলোকে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করে যদি দেখো তোমার ভুলটা কম হচ্ছে, তাহলে গিয়ে তুমি সেই সলিউশনের জায়গায় যেতে পারো। সো এখানে দেখো, deprivation of the traditional ruling classes of their luxury due to the establishment of the company's sovereignty over the Indian state। তো এখানে বলছে ট্র্যাডিশনাল রুলিং ক্লাস, এখানে যারা রয়েছে তাদেরকে এখানে কি করা হয়েছে, তাদের সেই সমস্ত যে ইন্ডিয়ান স্টেটগুলো ছিল, আস্তে আস্তে আমরা দেখতে পারি এই সময় মানে 1757 পর থেকেই ক্ষমতার অপব্যবহার যেহেতু চলছিল ব্রিটিশদের দ্বারা, তারা দেশীয় শক্তিগুলোকে এখানে সেইভাবে আর উঠে দাঁড়াতে দেয়নি। এবার এখানে যে পয়েন্টটা রয়েছে, লর্ড ক্যানিং এর অ্যানাউন্সমেন্ট টু দ্য মুঘলস উড লুজ দ্য টাইটেল অফ কিং অ্যান্ড টু মেরি প্রিন্সেস। সো আমরা জানি 1857 পরবর্তী টাইমে এইরকম ঘটনাও ঘটে যে মুঘলদের যে বংশ সেটাকে পুরোপুরিভাবে শেষ করে দেওয়া হয়। তো এই যে অ্যানাউন্সমেন্টটা, এটি কিন্তু অন্যতমভাবে ইম্পর্টেন্ট। এবার এই অ্যাডমিনিস্ট্রেশনের জন্য মেনলি যেটি ইম্পর্টেন্ট রোল প্লে করছে, কারণ এখানে প্রচণ্ড লেভেলের করাপশন চলছিল কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে। বিশেষ করে ডিফারেন্ট যে এক্সিকিউটিভ অফিসাররা রয়েছে, লেজিসলেটিভ অফিসাররা সেই মোমেন্টে ছিল, তারা কিন্তু এখানে ডিসকমফর্ট তৈরি করছিল সাধারণ মানুষের কাছে। এবং ডিফারেন্ট হিস্টোরিয়ানদের এই যে করাপশন যে ভিউ পয়েন্ট এখানে দেখতে পাওয়া যাচ্ছে, কোম্পানির রুলের এখানে অপব্যবহার, আস্তে আস্তে সাধারণ মানুষ সেটা আর মেনে নিতে চায় না এবং ব্রিটিশদের বিপক্ষে গিয়ে কথা বলে এবং ফরেন এবং অ্যালাইন পাওয়ারের বিপক্ষে কথা বলে। এবার ইকোনমিক কজ যদি দেখি, দেখো কলোনিয়াল যে পলিসিসগুলো থাকছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, destroyed the traditional economic fabric of the Indian society। ব্রিটিশ রুল এখানে এই সময়ে যেই সমস্ত হার্টিসান হ্যান্ডক্রাফট পার্সন ছিল, তাদের যে ব্যবসা বাণিজ্য পুরোটাই নষ্ট করে দেয়। ইন্ডিয়ান স্টেটের যে অ্যানেক্সেশন এখানে আসে বাই দি কোম্পানি, কাট অফ দেয়ার মেজর সোর্স অফ প্যাট্রনেজ। এবং এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান যে আলাদা আলাদা স্টেট, তাদের অ্যানেক্সেশন এখানে করে দেওয়া হয়। ইন্ডিয়ান ট্রেড এবং মার্কেন্টাইল যে ক্লাস, সেই ক্লাসের ক্ষেত্রে এখানে হাই ট্যারিফ ডিউটি ইম্পোজ করে দেওয়া হয় ইন্ডিয়ান মেডস গুডসের উপর, যাতে ইন্ডিয়ান মেডস গুডস এখানে বিক্রি না হয়। ব্রিটিশ গুডসের ইম্পোর্ট অনেকটা বাড়িয়ে দেওয়া হয় এবং সেখানে অনেক কম ট্যারিফ রাখা হয়। তার মানে কি, ইন্ডিয়ান গুডসের দাম অনেক বেশি হয়ে যাবে আর ব্রিটিশ গুডসের দাম অনেক কম থেকে যাবে অ্যাজ কম্পেয়ার টু দ্য ইন্ডিয়ান গুডস। যার জন্য মানুষ এখানে কি করবে, মানুষ এখানে এই পার্টিকুলার জায়গায় আমরা দেখতে পারবো এই ইন্ডিয়ান মেডস গুডসগুলোকে এখানে কি করবে, তারা আর কিনবে না, ব্রিটিশ মেডস গুডসগুলোই বেশি পরিমাণে বিক্রি হবে। ফ্রি ট্রেড এবং রিফিউজাল টু ইম্পোজ প্রোটেক্টিভ ডিউটি এগেনস্ট মেশিন মেড গুড ফ্রম ব্রিটেন।
তার মানে ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার জন্য এই ডিসিশনটা এখানে নেওয়া হয়েছে। এবং ফ্রি ট্রেড এখানে অনেকটা বেশি পরিমাণে বাড়ানো হয়েছে ব্রিটিশ মেড গুডসের ক্ষেত্রে। জামিনদার্স, ট্র্যাডিশনাল ল্যান্ডেড অ্যারিস্টোক্রেসি অফেন স দেয়ার ল্যান্ড রাইট এখানে ফর্টিফাইটেড উইথ দি ফ্রিকুয়েন্ট ইউজ অফ কিউ ওয়ারেন্টো বাই দি অ্যাডমিনিস্ট্রেশন। মানে এখানে একটা কথা মাথায় রাখবে, কিউ ওয়ারেন্টো এই পয়েন্টটা যদিও বা পলিটির রেসপেক্টে অ্যাডমিনিস্ট্রেটিভেরই পার্ট, তো জমিদারদের যে অস্তিত্ব ছিল আস্তে আস্তে দেখা যায় সেই অস্তিত্বটা পর্যন্ত ব্রিটিশদের দ্বারা নষ্ট করে দেওয়া হয় এবং ব্রিটিশরা ল্যান্ডের যে রাইট সেটা বাজেয়াপ্ত করে নেয়। এবং অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের জমিদারকেই বলা হয় তোমরা এখানে কে, তোমাদের অথরিটি কি। তো এই সমস্ত কজ এখানে ইকোনমিক কজ হিসেবে রিপ্রেজেন্টেড হয়। রেসিয়াল ওভারটোন, তারপর সুপিরিয়রিটি কমপ্লেক্স এখানে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি। এখানে রিলিজিয়াস ম্যাটারে এখানে কিন্তু 1856 একটি রিলিজিয়াস ডিসেবিলিটিস অ্যাক্ট আসে। গভর্নমেন্টের ডিসিশন হয় টু ট্যাক্স মস্ক অ্যান্ড টেম্পল ল্যান্ড মেকিং ল, মানে মস্কের জন্য টেম্পলের জন্য দুটির ক্ষেত্রেই কিন্তু এখানে বিভিন্ন অব্লিগেশনস আসে। আউটসাইডার ইভেন্ট এখানে আমরা দেখতে পারি ফার্স্ট আফগান ওয়ার, পাঞ্জাব ওয়ার, ক্রিমিয়ান ওয়ার ইত্যাদি ইত্যাদি আউটসাইডার ইভেন্টস এখানে 1857 জন্য রেসপন্সিবল। এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, আফগান ওয়ার, পাঞ্জাব ওয়ার, ক্রিমিয়ান ওয়ার কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে এই পয়েন্টের দ্বারা কিন্তু আমরা এখানে বলতে পারবো যে আলটিমেট একটা লজিক এখানে তৈরি হয় এবং একটা বিদ্রোহ করার সাহস জন্মায় যে হ্যাঁ আর বাকিরা যেমন পারছে আমরা কেন পারবো না। আর পলিটিক্যাল কজের এখানে যে বিভিন্ন পলিসিসগুলো চলছে, বিশেষ করে সাবসিডিয়ারি অ্যালায়েন্স এবং ডক্ট্রিন অফ ল্যাপস, ডালহাউসি এবং ওয়েলেসলি, তাদের এই যে পলিসি সেই অ্যাফেক্টিভ কন্ট্রোলটা তারা যেটা গড়ে তোলে যার জন্য রুলিং ক্লাসের কোল্যাপসটা বাড়ে এবং এখানে এই মুহূর্তে ইন্ডিয়ান সোসাইটি লিডারলেস হয়ে যায়। তো তাদের মনে হয় কি আমাদের কিছু একটা করতে হবে, আমাদের যে অথরিটিরা রয়েছে তারা হেরে যাচ্ছে এবং আমাদের উপর অনেক বেশি অত্যাচার হচ্ছে, এটা আমরা মেনে নেব না। তো সমস্ত কিছুর রেসপেক্টে এরকম একটা ডিসিশন আমরা দেখতে পারি। নেক্সট আমাদের যে প্রশ্নটি রয়েছে, ম্যাচ করতে বলা হচ্ছে, এখানে ম্যাচিংটা জানতে চাইছে। তো যদি না জানা থাকে সত্যি হবে না, আমরা আলোচনা করতে পারবো না। তবে এখানে আমি মনে করছি যে হাগ্রোজ এবং ঝাঁসি এটা খুব কমন, তোমরা জানবে হয়তো হাগ্রোজ তিনি ঝাঁসির যে রিভল্ট সেটাকে সাপ্রেস করেছে এবং গোয়ালিয়রকে রিক্যাপচার করেছে। তো এই 4 নাম্বারেরটা ডি হবে, তার মানে 4এরটা ডি একটাই আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা এভাবে উত্তরটা করে ফেলতে পারি। এইভাবে আস্তে আস্তে চেষ্টা করবে যে মাথায় মানে কোনো একটা কোশ্চেন দেখে প্রথমে ভয় পেয়ে যাওয়া নয়, আগে কোশ্চেনটাকে দেখা যে হ্যাঁ আমি কি জানি, আমি কি পারি কোশ্চেনটাকে, তারপরে দেখা, ঠিক আছে। তো এখানে টেইলর অ্যান্ড আই এরা রিভল্ট এখানে সাপ্রেস করেছিলেন আরহার, ঠিক আছে, আরহা। তো সব কিছু একসাথে কনজামশন করতে চাইবে না, চেষ্টা করবে আস্তে আস্তে করার। এখানে দেখো তাদের এই রিভল্ট নিয়ে এখানে মেনশন করা রয়েছে, প্রত্যেকটাই একটা ডাইরেক্ট ফরম্যাটে কোশ্চেন আসতে পারে যে কোনটা মানে কোন ব্যক্তি কোথায় রিভল্ট সাপ্রেস করেছেন। নেক্সট প্রশ্ন, উইথ হুইচ অফ দি ফলোইং ওয়াজ অ্যানি বেসেন্ট অ্যাসোসিয়েটেড। তো কিসের সাথে অ্যানি বেসেন্ট অ্যাসোসিয়েটেড এখানে জানতে চাওয়া হচ্ছে। তো অনেকের কাছে কোশ্চেনটা আনকমন বোধ হতে পারে, অ্যানি বেসেন্টের অ্যাসোসিয়েশন নিয়ে যেহেতু কোশ্চেনটা করছে, তো কোশ্চেনটা এখানে থিওজফিক্যাল সোসাইটির সাথে অ্যানি বেসেন্ট কানেক্টেড। থিওজফিক্যাল সোসাইটি, তো অ্যানি বেসেন্ট এখানে তাকে আমরা অনেকটা বেশি পরিমাণে পপুলারিটি পেতে দেখি 1916 সালে। 1916 সালে এখানে তিনি কি করেন, লিগ তৈরি করেন এবং বিভিন্ন আলাদা আলাদা পর্যায়ে তিনি চেষ্টা করেন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে পার্টিসিপেশন করতে। এবার পার্টিসিপেশনে তিনি রেস্ট অফ দি ইন্ডিয়ার বিভিন্ন যে ইনফ্লুয়েন্সেসগুলো সাধারণ মানুষকে বোঝাতে থাকেন এবং তার সাথে যোগদান করেন তিলক। তো এখানে 200টির উপরে ব্রাঞ্চ হয় হোম রুল লিগের।
তিলক এবং বেসন্ত মিলে এখানে কি করেন, তারা এই হোম রুল লিগের মাধ্যমে অর্গানাইজ করেন এই ন্যাশনাল মুভমেন্টকে। এবং এখানে দেখা যায় যে অরুণ ডালের সাথে আরও এই সময় BW ওয়াডিয়া এবং CP রামাস্বামী আইয়ার এনারাও কানেক্টেড ছিলেন। অ্যানি বেসন্ত এবং তিলক তারা বিভিন্ন এফার্ট চালু করেন, বিকজ কেন 1907-এ সুরাট স্প্লিট হয়েছে। সুরাট স্প্লিটিংটা হয়েছে মডারেট এবং এক্সট্রিমিস্টদের মধ্যে, কারণ এখানে মডারেট এবং এক্সট্রিমিস্টদের এই যে স্প্লিটিংটা, এই স্প্লিটিংয়ে আমরা দেখতে পারি যে এই সময়ে আইডিওলজিক্যাল ডিফারেন্স হয়ে যায় এবং স্বরাজকে নিয়ে একটা কোশ্চেন তোলা হয়। স্বরাজ, তো স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, এই কোশ্চেনটা যখন বাল গঙ্গাধর তিলক সেই সময়ের মডারেট লিডারদের কাছে পৌঁছে দেন, মডারেট লিডারদের মধ্যে এই কোশ্চেনটা অনেকটা পরিমাণে বেড়ে যায় এবং মডারেট লিডাররা এক্সট্রিমিস্টদের যে ভায়োলেন্ট অ্যাক্টিভিটি বা কুইক যে রেজাল্ট পাওয়ার ইচ্ছা সেটাকে ক্রিটিসিজম করেন এবং যার ফলস্বরূপ এখানে একটা ভীষণ রকমভাবে মতানৈক্য হওয়ার জন্য 1907-এর সুরাট স্প্লিট এখানে আমরা দেখতে পারি। তারপর থেকে কংগ্রেসের মধ্যে পোটেনশিয়াল কোনো কাজকর্ম হয় না। তো 1916-তে এখানে বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসন্ত এনারা চেষ্টা করেন, কি করবেন, এনারা হচ্ছে রিইউনিয়ন করানোর চেষ্টা করেন, মানে এই মডারেট এবং এক্সট্রিমিস্ট এনাদের রিইউনিয়ন করানোর চেষ্টা করেন। তো এনাদের রিইউনিয়ন তারা করতে পারেন এবং তাদের সাপোর্টের, মানে তাদের দুজনের সাপোর্টে এই অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্মটা এখানে আসে এবং গভর্নমেন্টকে ওভারথ্রু করার একটা প্ল্যানিং তারা করতে থাকে, বাট যদিও বা সেটা করে উঠতে তারা পারেন না, কারণ টাইম লেগে যায় আমাদের স্বাধীনতা আসতে। কিন্তু এই সময় লখনউ যে প্যাক্ট রিইউনিয়ন, AC মজুমদারের প্রেসিডেন্টশিপে এই রিইউনিয়নটি অনেকটা উল্লেখযোগ্য রোল প্লে করে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। নেক্সট প্রশ্ন, হোয়াট বেনিফিটস ডিড দি পুনা প্যাক্ট অফার টু দি ডিপ্রেস ক্লাসেস? পুনা প্যাক্টের দ্বারা ডিপ্রেস ক্লাসেসদেরকে কি বেনিফিট অফার করা হয়? সো পুনা প্যাক্টের দ্বারা এখানে ডিপ্রেস ক্লাসেসরা 80% সিট পেয়ে যায় সেন্ট্রাল লেজিসলেচারে, 148টা সিট পেয়ে যায় প্রভিন্সিয়াল লেজিসলেচারে। তো নাম্বারটা মুখস্থ রাখতে হবে। অনেকে ভাবতে পারে এই কোশ্চেনগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, ডিটেল স্টাডি করলে এই কোশ্চেনের উত্তর তোমরা পারবে। তাই তোমাদের যদি মনে হয় তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে আমাদের সাথে সাবস্ক্রিপশনে যুক্ত থাকতে পারো। সো 80% সিট এখানে সেন্ট্রাল লেজিসলেচারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, 148 সিট আমরা প্রভিন্সিয়াল লেজিসলেচারের কাছে দেখতে পাচ্ছি। পুনা প্যাক্ট কাদের মধ্যে হওয়া প্যাক্ট? BR আম্বেদকর অন বিহাফ অফ দি ডিপ্রেস ক্লাসেস এখানে এই প্যাক্টটি করেছে সেপ্টেম্বর মাসের 24 তারিখ 1932-এ। পুনা প্যাক্টের দ্বারা সেপারেট ইলেকটোরেট ডিপ্রেস ক্লাসেসদেরকে এখানে দেওয়া হবে, এটার একটা দাবি বা এই দাবিটা মেনে নেওয়া হয় বলা যেতে পারে। তো ডিপ্রেস ক্লাসের জন্য যে সিটের রিজার্ভেশনটা ছিল সেটা বাড়িয়ে দেওয়া হয় 71 থেকে 147 আর 48, এই ওয়ার্ড মানে সংখ্যাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে, তো তোমাদের চিন্তার ব্যাপার নেই, অপশানে 147 আর 48 একসাথে দেবে না, আলাদাভাবে দিতে পারে। সো 71 থেকে 147 প্রভিন্সিয়াল লেজিসলেচারে আর 18% হচ্ছে সেন্ট্রাল লেজিসলেচারে এই ডিপ্রেস ক্লাসদের এখানে পার্সেন্টেজটা দিয়ে দেওয়া হয়। পুনা প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দি গভর্নমেন্ট অ্যাজ অ্যান অ্যামেন্ডমেন্ট টু দি কমিউনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো এখানে অ্যামেন্ডমেন্ট আমরা এখানে দেখতে পারি, কমিউনাল অ্যাওয়ার্ড এখানে তার করা হয়, কারণ গান্ধীজি কখনো চাইছিলেন না এই সেপারেট ইলেকটোরেটটা বাড়ুক, বাট এই সেপারেট ইলেকটোরেটটা বাড়তে থাকে এবং এই সেপারেট ইলেকটোরেটটা একটা টাইমের পরে আমরা এখানে দেখতে পারি এই সেপারেট ইলেকটোরেটটা অ্যাকসেপ্ট করতে গান্ধীজি বাধ্য হন, কারণ BR আম্বেদকর এখানে লিটারেলি ওনাকে বলেন যে আপনি যদি এই মোমেন্টে আমাদেরকে হেল্প না করেন তাহলে ডিপ্রেস ক্লাসরা সারা জীবন ডিপ্রেসডই থেকে যাবে। নেক্সট এখানে যে প্রশ্নটা রয়েছে, দ্য ব্যাটেল অফ প্লাসি ইজ আ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ইভেন্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি বিকজ। তো ব্যাটেল অফ প্লাসি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে ইট লেড দ্য ফাউন্ডেশন অফ দি ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবার অনেকে এই অ্যানালিটিক্যাল বোধটা তৈরি করতে পারে না, বোধ তৈরি না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো এর দ্বারা ব্রিটিশ রুল ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, এটা একটা ফাউন্ডেশন হিসেবে তাদের কাজ করছে, কারণ 1757 পরবর্তী সময়ে
1764 এই যে সময় এগ্রিকালচার এখানে যে প্রবলেমসগুলো ছিল, মানে ল্যান্ড রিলেটেড যে প্রবলেমসগুলো ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। ল্যান্ড রেভিনিউ রিলেটেড প্রবলেমসগুলো বাড়তে থাকে এবং আমরা কিন্তু পুরোপুরিভাবে ধ্বংসের দিকে এগোতে থাকি ইন্ডিয়া, ঠিক আছে। তো ব্রিটিশরা তাদের যে সবচেয়ে উচ্চ সীমা, সেই উচ্চ সীমায় পৌঁছে যায় এই ব্যাটেল অফ প্লাসিতে। তারপরে এলাহাবাদ ট্রিটির মাধ্যমে তারা দিওয়ানি রাইট নিয়ে নেয়। তো দিওয়ানি রাইট নিয়ে, বেঙ্গল, বিহার, উড়িষ্যার দিওয়ানি রাইট নিয়ে তাদের মধ্যে যে ক্ষমতার যে প্রকাশ সেটা বাড়তে থাকে এবং এই এই দিওয়ানি রাইট নিয়ে তারা তাদের শোষণ কার্যটাও বাড়াতে থাকে। এবার এই শোষণ কার্য বাড়ানোর পিছনে এখানে দেখা যায় একটা মোমেন্ট পরে তাদের যে এতটা পরিমাণে এক্সপ্লয়টেশন তারা করে, যার জন্য আমরা দেখতে পারি যে সেই সময় এখানে ফেমাইন হয়ে যায়। এবার তখন ব্রিটিশদের কাছে এটা একদম ভীষণ রকমভাবে নিডেড হয়ে যায় যে খুব তাড়াতাড়ি আমাদের একটা ল্যান্ড রেভিনিউর কোনো না কোনো প্ল্যানিং করতে হবে। তার জন্য ওয়ারেন হেস্টিং আসেন, বাট ওয়ারেন হেস্টিং সেভাবে কিছু করে উঠতে পারেন না এবং সেক্ষেত্রে সেই কাজটি যিনি করে থাকেন সেটি হলেন গিয়ে আমাদের কর্নওয়ালিস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এখানে ব্যাটেল অফ প্লাসি নিয়ে তোমাদেরকে আগেও বলেছি, জুন মাসের 23 তারিখ 1756, এটা নিয়ে আর কথা বলছি না। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ডিড রাজা রামমোহন রয় অ্যাক্টিভলি সিক রিফর্ম ইন? রাজা রামমোহন রয় এখানে কিসের জন্য এখানে চেষ্টা করেন? তো এন্ডিং দ্য প্র্যাকটিস অফ সতী। খুব সহজ একটা প্রশ্ন। রাজা রামমোহন রয় এখানে এই চেষ্টাটা করেছেন। রামমোহন রয় এখানে মানে এই মুহূর্তে এই সতীকে ইনহিউম্যান প্র্যাকটিস বলেছেন, মার্ডার বলেছেন এবং গভর্নমেন্টের যে রেগুলেশন 1829-এ এখানে কিন্তু তিনি এই সতীকে ক্রাইম বলে সেটাকে ব্যান্ডও করিয়েছেন। তো রেগুলেশনের সংখ্যাটা কত? রিসেন্টলি কোনো একটা কোর্সে বা ক্লাসে তোমাদেরকে নাম্বারটা বলেছিলাম, রেগুলেশনের সংখ্যাটা কত সেটা বলার চেষ্টা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে উইথ হুইচ অফ দি ফলোয়িং উড ইউ অ্যাসোসিয়েটেড জ্যোতিবা ফুলে? তো জ্যোতিবা ফুলে, জ্যোতিরাও ফুলে আমরা ভীষণ রকমভাবে জানি, এখানে কার সাথে কানেক্টেড? এবার অনেকে ভুল করে ফেলে, যে আমি দেখেছি স্টুডেন্টদের মধ্যে এই প্রবলেমটা হয়, থিওসফিক্যাল সোসাইটি নামটা অনেকটা পপুলার, তো ভেবে ফেলে থিওসফিক্যাল সোসাইটি, বাট জ্যোতিবা ফুলে কিন্তু থিওসফিক্যাল সোসাইটির সাথে কানেক্টেড নন, ঠিক আছে। থিওসফিক্যাল সোসাইটির সাথে কে কানেক্টেড তাহলে? ওকে, যাই হোক, তো এই যে কনফিউশনগুলো হয়, হঠাৎ করে ব্রেনের মধ্যে একটা ফোকাস চলে আসে, হ্যাঁ এটার উত্তরটা হয়তো এটা হবে, বাট না। তো একটু নিজেকে থামাবে, বুঝবে, ব্যাপারটা দেখবে। তো ফুলে ফাউন্ডেড দি সত্যশোধক সমাজ, ট্রুথ সিকার সোসাইটি। তাহলে সত্যশোধক সমাজ 1873 উইথ দ্য লিডারশিপ অফ দিস সমাজ কামিং ফ্রম দি ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারপর মালি, তারপর বিভিন্ন যে ব্যাকওয়ার্ড ক্লাসের ক্লাসিফিকেশনসগুলো আছে তাদের থেকে আসে এবং তারা চান সোশ্যাল এখানে সার্ভিস প্রোভাইড করতে, এডুকেশন প্রোভাইড করতে উইমেন এবং লোয়ার কাস্ট পিপলদের উপর। সত্যশোধক সমাজ, এই যে ফুলের যে যে এই সমাজ কমন মানুষের জন্য কাজ করে এবং ফুলে ইউজ দ্য সিম্বল অফ রাজাবলি অ্যাজ অপোজ টু দি ব্রাহ্মীণ সিম্বল অফ রামা। তো এই রাজা বলির এই যে সিম্বল, এটা একটু মাথায় রাখবে। আর এক্ষেত্রে সোশিও ইকোনমিক ইনইকুয়ালিটির বিপক্ষে এনারা আর কি লড়াই করে। নেক্সট হচ্ছে দ্য ডান্ডি মার্চ আন্ডারটেকেন বাই গান্ধী ওয়াজ। সো ডান্ডি মার্চ গান্ধীর যে আন্ডারটেকেন এখানে চলছে গান্ধীজির দ্বারা, এটা কিসের সাথে কানেক্টেড? তো ডান্ডি মার্চ আমরা যদি দেখি, তো ডান্ডি মার্চের সাথে সাইমন কমিশনের কিন্তু ডাইরেক্ট কোনো কানেকশন আমরা পাই কি? এই কোশ্চেনটা যদি করা হয় তাহলে আমরা বলবো হ্যাঁ পাই, কারণ সাইমন কমিশন 1928-এ এলেন, 1930-এ রিপোর্ট জমা করলেন এবং সাইমন কমিশনের এই যে ফ্লোটা আমরা যখন দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা কনস্টিটিউশনের পলিটিক্যাল বেসটাকে নষ্ট করছে। কারণ ততদিনে আমরা আবার পূর্ণ স্বরাজের দাবি জানিয়ে দিয়েছি 1929-এ। এবার এই পূর্ণ স্বরাজের দাবি জানানোর পরে যখন গভর্নমেন্টের থেকে কোনো রেসপন্স আসছে না, তখন আমরা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টে লঞ্চ করছি। আচ্ছা, আরেকটা ব্যাপার হয়, ডান্ডি মার্চে গিয়ে গান্ধীজি লবণ
আইন অমান্য করার মাধ্যমে কিন্তু সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটা চালু করে। এটা কিন্তু অনেকেই ভেবে থাকে কি ডান্ডি মার্চ মানেই সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। ডান্ডি কিন্তু একটা আলাদা উদ্দেশ্য, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটা অনেকটা ব্রডার ভিউ। ওই লবণ আইন ভঙ্গের পরবর্তী টাইমেই কিন্তু সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটা এখানে কি করলো, চালু করলো। ঠিক আছে, তো এখানে মহাত্মা গান্ধী সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট লঞ্চ করলেন এই যে 6 তারিখ 1930-এ। এখানে সল্ট এখানে লটাকে ব্রেক করে সাবরমতী আশ্রম টু ডান্ডির এই যে জার্নিটা, এখানে দেখা যায় যে এই সময় অনেকে গান্ধীজিকে সাপোর্ট করেন। মেজর ফোর্স ছিলেন এই মুভমেন্টের এবং গ্রাসরুট পার্টিসিপেশন এখানে দেখা যায়। ফ্রিডম স্ট্রাগল এখানে করার স্বার্থে এম কে গান্ধী অনেকটাই মুভমেন্টের শিখরে পৌঁছে যান। এই সময় সি রাজা গোপালাচারী লেড দ্য সল্ট মার্চ ফ্রম ত্রিচুনোপলি থেকে এখানে ভেদারেনিয়াম পর্যন্ত তাঞ্জোর কোস্ট অফ তামিলনাড়ুতে এখানে রাজা গোপালাচারী এখানে এই মুভমেন্টটাকে লঞ্চ করেন। কে কেলাপান ইনি হলেন নেইর কংগ্রেস লিডার, তিনি ভাইকাম সত্যাগ্রহ এখানে লঞ্চ করেন এবং মার্চ ফ্রম ক্যালিকট টু পায়ানি ইন ডেফিয়েন্স অফ সল্ট ল। ওই একই ফোকাসটা একই। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। খুব সহজ একটা প্রশ্ন, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে? তো প্রথম গভর্নর জেনারেল এখানে কে হলেন? ওয়ারেন হেস্টিং। 1773-তে এখানে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গল হয়ে যায় গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তারপর 1833 আসে। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে যায় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া উইলিয়াম বেন্টিং। এখানে তার পরবর্তী টাইমে আমরা এখানে দেখতে পাই 1858-র যে অ্যাক্ট, সেখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যায় ভাইসরয় এবং লর্ড ক্যানিং থাকেন এমন ব্যক্তি যিনি প্রথম ভাইসরয় হন। ক্যানিং কিন্তু লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াও ছিলেন। এই যে টাইপের কোশ্চেনগুলো, এখান থেকে প্রচুর প্রশ্ন তৈরি হয়। তো এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে বুঝতে হবে। ওয়ারেন হেস্টিং এর টাইমে তার মানে রেগুলেটিং অ্যাক্ট আসছে 1773। ওয়ারেন হেস্টিং এর টাইমে 1781-এর অ্যাক্ট আসে, যার দ্বারা জুরিসডিকশন সুপ্রিম কোর্টের সেটার চেঞ্জ করা হয় এবং সেখানে গভর্নর জেনারেল কাউন্সিল এবং সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশন সেটা ক্লিয়ারলি ডিভাইড করা হয়। পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসে। রোহিলা ওয়ার এখানে আমরা দেখতে পারি 1774-এ হয়। প্রথম মারাঠা যুদ্ধ, ট্রিটি অফ সলবাই, সেকেন্ড মাইসোর ওয়ার ইত্যাদি হয়। তারপরে হচ্ছে গিয়ে চেত সিং এর সাথে রিলেশনশিপ, মহারাজা অফ বেনারসের রিলেশনশিপ এখানে গ্রো করা হয়। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এখানে এই টাইমে ফর্মেশন হয়। নেক্সট প্রশ্ন কি? দ্য চার্টার ফর দি এস্টাবলিশমেন্ট অফ দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ গ্যারান্টেড বাই। এতটা সহজ প্রশ্ন। কুইন এলিজাবেথ ওয়ান। কুইন এলিজাবেথ ওয়ান এই চার্টারটি দিয়ে থাকেন। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্রনোলজি যদি একটু দেখো, 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ হয়েছিল। 1609-এ উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের কোর্টে আসে। তো কিভাবে মাথায় রাখবে, আমি তোমাদের ট্রিক্স পড়িয়েছিলাম। উইলিয়াম হকিন্স, হকিন্স হচ্ছে প্রেশার কুকার, প্রেশার কুকারে সিটি দিতে দিতে আগে এসেছিলেন। ঠিক আছে, এই সমস্ত ট্রিক্সগুলো শুধুমাত্র পরীক্ষাতে যাতে কেউ কনফিউজ না হয় তার জন্য, এটার আর কোনো মানে নেই। তাই যদি মনে হয় আরও ট্রিক্সের মাধ্যমে পড়বে, আমাদের সাথে অবশ্যই প্লাসে কানেক্টেড থাকতে পারো। কারণ ইতিহাসে WBCS কিংবা অন্যান্য এক্সামে অনেকটাই গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং WBCS প্রিলিমস পাস করার ক্ষেত্রে ইতিহাসের গুরুত্ব অসীম। তো 70 to 80% টার্গেট নিয়ে তোমাদের সাথে যে সেশনসগুলো প্রোভাইড করছি, সেখানে ডেফিনেটলি তোমার স্কোর অবশ্যই 45+ হবে 50-এ। তাই একদমই ভয় না পেয়ে আমাদের সাথে পার্টিসিপেট করতে পারো ক্লাসে। 1611-এ ক্যাপ্টেন মিডলটন obtained the permission of the Mughal governor of Surat to trade there। তো মিডলটন 1611-তে পারমিশন পেয়ে যায় ব্যবসা করার। 1613-তে পার্মানেন্ট একটি ফ্যাক্টরি তৈরি করা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা, কোথায়? সুরাটে। 1615-তে থমাস রো, কিং জেমস ওয়ানের যে রিপ্রেজেন্টেটিভ, তিনি জাহাঙ্গীরের কোর্টে আসেন। 1618-তে দ্য অ্যাম্বাসেডার সাকসিডেড ইন অবটেইনিং 2 ফারমান, ওয়ান ফ্রম দি এম্পেরার প্রিন্স খুররাম, এবং এখানে প্রি ট্রেড করার পারমিশন এখানে দিয়ে দেওয়া হয়। 1616-তে কোম্পানি এস্টাবলিশ করে তাদের প্রথম ফ্যাক্টরি সাউথ মসলিপট্টমে। 1632-এ কোম্পানি গোল্ডেন ফারমান পায় সুলতান অফ গোলকোন্ডা থেকে এবং 1633-এ কোম্পানি এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইস্ট ইন্ডিয়া, হরিহরপুর বালাসোর ওড়িশা। হরিহরপুর বালাসোর ওড়িশাতে। ঠিক আছে, তো এই ছোট ছোট টপিকগুলো যেভাবে হচ্ছে, এরপরে এখানে আমরা দেখতে পারি
যে তারা মানে এর পরবর্তী যে টাইমগুলো থাকে, মানে এখান থেকে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সালই ইম্পর্টেন্ট। এরপরে দেখা যায় যে বম্বে এখন গিফট পেয়ে যায়, বম্বের এখানে তোমার সেখানে ট্রেডিং পোর্ট বানানোর পারমিশন পেয়ে যায়। বম্বে ট্রেডিং পোর্ট এখানে যখন বানানোর তারা পারমিশন পেয়ে যায়, আস্তে আস্তে সেন্ট ফোর্ট জর্জের এস্টাবলিশমেন্ট হয়। তারপরে সুরাট থেকে তার হেডকোয়ার্টার এখানে শিফট করে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে এখানে তারা যে দেশীয় রাজাদের যে অন্তর্নিহিত যে পলিসিগুলো রয়েছে তাতে হস্তক্ষেপ করা শুরু করে দিয়েছে। তারপরে তারা মুঘল যে শাসক তাকে ট্রান্সফার করার প্ল্যানিং করছে খ্রিস্টানে। এই প্রত্যেকটা স্টোরি কানেক্টেড এবং প্রত্যেকটা স্টোরিকে তোমাদেরকে ভালোভাবে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। তো ফাউন্ডেশন কোর্স তোমাদের সাথে আসছে, প্রত্যেকটা কোর্সের মাধ্যমে তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের ক্ষেত্রে, এবং এই রেগুলারিটির মাধ্যমেই তোমরা তোমাদের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারো। সাবস্ক্রিপশন যদি প্রয়োজনীয় হয়, একটার পর একটা কোর্স আসছে, শুধুমাত্র আমার নয়, অন্যান্য এডুকেটররা তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট নিয়ে এখানে পড়াচ্ছেন। খুব তাড়াতাড়ি ডাব্লিউবিসিএস প্রিলিমসের নোটিফিকেশন হোপফুলি আসতে চলেছে। তাই প্রত্যেকটি কমিউনিকেশন, প্রত্যেকটা সেশনসের মাধ্যমে নিজেদের ভিউ পয়েন্টকে ক্লিয়ার রাখো, সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। আপকামিং ভিডিওর মাধ্যমে আবারও তোমাদেরকে লার্নিং প্রোভাইড করব। টিল দেন টেক কেয়ার, টাটা।